আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মাদ্দাদ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এবার সরাসরি মার্কিন ঘাঁটিগুলোতে হামলার ঘোষণা ইরানের। সব মার্কিন ঘাঁটি নাগালের মধ্যে সংঘাত চাপিয়ে দিলে প্রতিশোধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, 20,000 ক্ষেপণাস্ত্র পাঠানো যুক্তরাষ্ট্র, কি চলছে ট্রাম্পের মাথায়। তুরস্কের 48টি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক কান যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া, যে ঘোষণা দিলেন প্রেসিডেন্ট এরদোগান। নড়বড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার, যে কোনো সময় হতে পারেন ক্ষমতাচ্যুত, রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন। ট্রাম্পকে হত্যার হুমকি আল কায়েদার, হিটলিস্টে এলন মাস্ক সহ আরও 10 প্রভাবশালীর নাম। ডক্টর ইউনূসের লন্ডন সফরের মধ্যে হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্য। থুনবার্গ সহ 12 জনকে 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলার ঘোষণা দিয়েছে ইরান। সব মার্কিন ঘাঁটি নাগালের মধ্যে সংঘাত চাপিয়ে দিলেই চরম প্রতিশোধ নেবে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এই নিয়ে সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এমন হুমকি দিল খামেনেইর দেশ। বুধবার 11 জুন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার এক্সে এক পোস্টে বলেছেন, রবিবার যখন আমরা আলোচনা পুনরায় শুরু করছি, তখন এটা স্পষ্ট যে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করতে পারে এমন একটি চুক্তি নাগালের মধ্যে রয়েছে এবং দ্রুততা অর্জন করা সম্ভব। মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বলছে এর মাধ্যমে ইরান ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং তবে ইরানের দাবি তারা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, 20,000 ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের 20,000 ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর কথা ছিল, কিন্তু সম্প্রতি জানা গেছে এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এতে চরম হতাশায় পড়েছে ইউক্রেন সহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। প্রশ্ন উঠেছে, কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আর কি ভাবছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই 20,000 অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্র পাওয়ার আশায় ছিলেন তিনি। এগুলো ইরানি নকশায় তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি ছিল। জেলেনস্কি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো খুব ব্যয়বহুল নয়, তবে এতে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত কার্যকর। আমরা এগুলোর উপর নির্ভর করেছিলাম। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ক্ষেপণাস্ত্রগুলো ইরান ঘনিষ্ঠ হুমকির কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগজেট সম্প্রতি এক জরুরি নির্দেশে এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে তিনি ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই প্রথমবার কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান ওই বৈঠকে অংশ নেননি। তুরস্ক থেকে 48টি কান যুদ্ধ বিমান কিনছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ঘোষণা করেছেন যে তার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে 48টি তুর্কি নির্মিত যুদ্ধ বিমান রপ্তানির একটি চুক্তিতে পৌঁছেছে। বুধবার 11 জুন এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
এরদোগান বলেন, আমাদের বন্ধু প্রতিম ও ভাতৃপ্রতিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় 48টি কান যুদ্ধ বিমান তুরস্কে উৎপাদিত হয়ে ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে। কান হলো তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার নির্মাতা রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এরদোগান আরো বলেন, কেবল তুরস্কই নয়, ইন্দোনেশিয়ায় স্থানীয় সক্ষমতাও এই যুদ্ধ বিমানগুলোর উৎপাদনে ব্যবহৃত হবে। তবে ঠিক কি ধরনের যৌথ উৎপাদন প্রক্রিয়া বা কারিগরি সহযোগিতা থাকবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরো বলেন, কানের উত্থান তুরস্কের বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং প্রকৌশল দক্ষতার প্রমাণ। এই চুক্তির ফলে শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পই নয়, দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা খাতের রপ্তানি ব্যাপক হারে বেড়েছে। এর মধ্যে বিখ্যাত বাইরাক্তার ড্রোনও অন্যতম, যা বিভিন্ন দেশে রপ্তানি করে তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। কান যুদ্ধ বিমান তুরস্কের গর্ব হয়ে উঠেছে। কান হচ্ছে তুরস্কের তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে 2024 সালে। এর প্রথম ইউনিট সরবরাহের সম্ভাব্য সময় 2028 সাল। তুরস্কের ঘনিষ্ঠ সামরিক মিত্র পাকিস্তান ও আজারবাইজান এরই মধ্যে কান যুদ্ধ বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে। নড়বড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার, যে কোনো সময় হতে পারেন ক্ষমতাচ্যুত। যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার আশঙ্কায় পড়েছে। বুধবার 11 জুন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে। নেতানিয়াহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করছে। নেতানিয়াহুর জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে। অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তবে সম্প্রতি দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আরো সেনাদের ডাকছে। এর মধ্যে ডাক পড়েছে অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদেরও। এরপর বিষয়টি ইসরায়েলে অনেক বেশি আলোচিত হচ্ছে। এই অতি গোড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে, যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন। কিন্তু সমাধান না হওয়ায় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথে হাঁটছে। ধর্মীয় গোড়া দলগুলো বলেছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা। এমনটি হলে ইসরায়েলে অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন। ইসরায়েলি লেবার পার্টি ও বিরোধী দলীয় সাংসদ মিরাভ মিখাইলি বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন নেতানিয়াহুর সরকার, বিশেষ করে বিষাক্ত ও ক্ষতিকারক এই সরকারকে স্থলাভিষিক্ত করা জরুরি হয়ে পড়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মিকে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে। ইসরায়েলকে আবারও পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে। এদিকে নেতানিয়াহু এখন আর সরকার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি তার জোট দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আজকে যদি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভোট হয় এবং এটি পাশ হয়, তাহলে আরো 3টি ধাপ পার করতে হবে। এরপরে পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে যাবে এবং আগাম নির্বাচন হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সংগঠন আল কায়েদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। আল কায়েদার ইয়েমেন শাখা AQAP থেকে এই হুমকি বার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্পের পাশাপাশি ইলন মাস্ক সহ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন তাদের হিট লিস্টে। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদের জেরেই এই হুমকি বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সংবাদ মাধ্যমের সূত্রে খবর, সম্প্রতি আল কায়েদার ইয়েমেন শাখা ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে হত্যার হুঁশিয়ারি দেয়। সেই হুমকি বার্তাকে সমর্থন জানিয়ে একটি 30 মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেন AQAP এর প্রধান আদ বিন আতাফ আল আউলাকি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় আমাদের লোকজনের সঙ্গে যা ঘটেছে
তারপর আর কোনো সীমারেখা থাকা উচিত নয়। এই ভিডিও বার্তায় মাস্ক ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও এবং মার্কিন প্রতিরক্ষা সচিবের মতো শীর্ষ কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কঠিন সময়ে গাজার পাশে না থাকার অভিযোগে মিশর ও জর্ডানের মতো আরব মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও আমেরিকার বসবাসকারী জনগণের কাছে গাজায় প্রতিশোধ নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ গোয়েন্দা বিভাগ AQAP-কে আল কায়েদার সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচনা করে। 2024 সালের মার্চ মাস থেকে আল আওলাকি এই সংগঠনের প্রধান পদে রয়েছে। তাকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণার পাশাপাশি আমেরিকা তার মাথার দাম $60 লক্ষ ধার্য করেছে। এবার এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার হুমকি দেওয়া হলো। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও বিতর্কিত রাজনীতিক সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। এই তথ্য জানিয়েছে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও এখন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে NCA জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ অর্থাৎ বিক্রয় বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। এই পদক্ষেপের সময় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে ছিলেন। আল জাজিরার পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 350টির বেশি সম্পত্তির মালিক। এদের মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে, যার মূল্য £1,10,00,000, প্রায় $14.8 মিলিয়ন। এই বাসায় আল জাজিরার গোপন ক্যামেরার ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা ও পোশাকের প্রতি আগ্রহের কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, আমি শেখ হাসিনার ছেলের মতো। তিনি জানেন আমি এখানে ব্যবসা করি। চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ $12,000 বৈদেশিক লেনদেন সীমার মধ্যে থেকে $50 কোটি বেশি বিদেশি সম্পদ গড়ে তুলেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লন্ডন, দুবাই এবং নিউ ইয়র্কে তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দাখিলে দেননি। সূত্র আল জাজিরা। পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 মানবাধিকার কর্মীকে 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেশটি দিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সুইডেনে ফিরেছেন গ্রেটা। ইসরায়েল তাকে ও অন্য কর্মীদের গাজার উদ্দেশ্যে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজ থেকে আটক করে। পরে কিছু 4 কর্মীকে জোর করে দেশে ফেরত পাঠায়। তেল আবিব থেকে AFP জানিয়েছে, গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে ছিল 12 জন কর্মী। তাদের মধ্যে থুনবার্গ সহ 4 জনকে জোর করে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়। বাকিদেরও জোর করা হলে তারা তা অস্বীকার করেন। তবে সবাইকে 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের পক্ষে আইনি লড়াই করা অধিকার সংস্থা আদালাহ বিষয়টি নিশ্চিত করেছে। আদালাহ আরো জানায়, স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে অস্বীকার করায় বাকি 8 জনকে আটক করে মঙ্গলবার আদালতে তোলা হয়। ইসরায়েলি বাহিনী সোমবার আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত জাহাজটিকে আটক করে। পরে সেটিকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে থুনবার্গ প্রথমে ফ্রান্স, পরে সুইডেনে ফিরে যান। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার সরাসরি মার্কিন ঘাঁটিগুলোতে হামলার ঘোষণা ইরানের। সব মার্কিন ঘাঁটি নাগালের মধ্যে সংঘাত চাপিয়ে দিলে প্রতিশোধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, 20,000 ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। কি চলছে ট্রাম্পের মাথায়? তুরস্কের 48টি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক কান যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া, যে ঘোষণা দিলেন প্রেসিডেন্ট এরদোগান। নড়বড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার, যে কোনো সময় হতে পারেন ক্ষমতাচ্যুত। রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন।
ট্রাম্পকে হত্যার হুমকি আল কায়েদার, হিট লিস্টে এলন মাস্ক সহ আরও 10 প্রভাবশালীর নাম। ডক্টর ইউনূসের লন্ডন সফরের মধ্যে হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্য। থুনবার্গ সহ 12 জনকে 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।